আসিফ মাহমুদ সাহেব যদি এইটাও ক্লিয়ার করতো, কারণ কোনো ইন্ডিভিজুয়ালরা কিন্তু আন্দোলন করে না, কোনো না কোনো ব্যানারের ছত্রছায়ায়, এটা পলিটিক্যাল হোক কিংবা একটা অর্গানাইজেশন হোক, আন্দোলন কিন্তু চলছিল। তাহলে এই যে ডিপ স্টেটের কথা বলতেছে 29 সাল পর্যন্ত থাকতে পারতো, তাতে রাজি না হওয়ার কারণে এই আন্দোলনগুলো ছিল কিনা, এবং সেই আন্দোলন কিন্তু আজকে নাই। আজকে যে এই সরকার নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকার আসার পর আমরা ওই আন্দোলন কোনোটা দেখতেছি না, এখন পর্যন্ত দেখতেছি না। এবং এমন অনেকগুলো কথা হচ্ছে যেটা তখন পার পাওয়া যেত না। যেমন ধরুন, একজন দায়িত্বশীল মন্ত্রী বলছে তেলের কোনো সংকট নেই, অথচ পাম্পে 200-250 করে গাড়ি লাইন দেওয়া, একটা জায়গায় আসেন। আবার কোনো মন্ত্রী বলছেন যে তেলের অভাবে কি গাড়ি বন্ধ রয়েছে কিনা। আপনার ঢাকা শহরে গাড়ি, তেল নিয়ে একটু পরে কথা বলতে চাই। না, আমি পার্টিকুলার তেলটা আনলাম না, আমি আনলাম না কোনটা, আমি আন্দোলনের কথাটা বলছি। তা আন্দোলনে যে তখন এতগুলো আন্দোলন হইল, আজকে আসিফ মাহমুদ এটা ক্লিয়ার করুক যে আমরা এই শর্তে রাজি হই নাই বিধায় ওই আন্দোলনগুলো হয়েছিল এবং আমাদেরকে ডিস্টার্ব করতেছিল, আমরা থাকতে পারি নাই। এখন যারা আসছেন তারা ওইগুলো মেনে আসছেন কিনা, এই কথাগুলো ক্লিয়ার হইতে হবে। তো আমি আগেও বলছি, এখনো বলছি, জনগণের সাথে প্রতারণা করেন না কেউই, জনগণকে ধোকা দিবেন না। সুতরাং এই আসিফ মাহমুদের কাছে ক্লিয়ার হইয়া বলতে হবে যে হ্যাঁ, আমরা এই করি নেই বলে আমাদেরকে চলে যেতে হয়েছে, এখন যারা আসছে তারা শর্ত মেনে আসছে, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আসলে কি এটা একটু বলা দরকার। ডিপ স্টেট হইল স্টেটের মধ্যে স্টেট, অর্থাৎ একটা স্টেট হইল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্র চালায়, আর দায়িত্ব পান নাই এমন কিছু ব্যক্তি রোল প্লে করেন, এবং ওই যে দায়িত্ব যারা পেয়েছেন রাষ্ট্র চালানোর জন্য তাদের উপরে তারা প্রভাব ফেলতে পারেন। এই যে প্রভাব ফেলার ক্ষমতা, যারা এই মানে রাষ্ট্র চালানোর দায়িত্বে নাই কিন্তু প্রভাব ফেলার ক্ষমতা আছে, এদেরকে ডিপ স্টেট বলে। এখন এই ডিপ স্টেট কিন্তু এই যে তুষার যেটা বলল পশ্চিমা শব্দ, হ্যাঁ, আমরা ওই দিক থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। তো এখন এই ডিপ স্টেটের ভিতরে আসিফ মাহমুদের যে কথা, তাতে মনে হয় দেশি এবং বিদেশি সদস্য ছিল তার বক্তব্যে। তার বক্তব্যে আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছে যে 29 সাল পর্যন্ত তারা ইচ্ছা করলে থাকতে পারতো, সাবজেক্ট টু কন্ডিশন যে ডিপ স্টেট যে প্রস্তাবগুলো দিছে সেগুলো মেনে নিলে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তারা থাকতে পারেনি বলতে হয় তারা রাজি হন নাই, আর নয় তাদেরকে বলছে তোমরা যদি ডিপ স্টেটে আমরা যেটা বলতে সেটা যদি না শোনো তাহলে তোমরা নির্বাচনের দিকে আগাও, এটা আমার ধারণা বলতেছি। এবং ফাইনালি নির্বাচনে গেল। তাহলে নির্বাচনের পর যারা আসলো এরা তো নির্বাচন করে সরে গেল, ডিপ স্টেটের কথা তারা মানে নাই বিধায়। এবং ডিপ স্টেট কি কি শর্ত দিছিল সেগুলো কিন্তু তারা বলে নাই, এখনো বলে নাই যে কি কি শর্ত দিছিল। বলছে ডিপ স্টেট তো বলছে থাকতে পারতেন 29 পর্যন্ত। এখন কিছু আমরা যেটা পেয়েছি তারা সেটা বলতে চাচ্ছে 29 পর্যন্ত যদি তারা থাকে তাইলে পরে বিএনপির যারা আছে, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, সেই মামলা মোকদ্দমাগুলোর মোটামুটি একটা জাজমেন্ট হয়ে যাবে। যারা মোস্ট ইম্পর্টেন্ট, যারা আজকে যারা নির্বাচিত করে যারা ক্ষমতায় আসে, তাদের তো অনেকেই আসতে পারতো না যদি 29 সাল পর্যন্ত তারা থাকতে পারতো। তাহলে যে ডিপ স্টেটের প্রস্তাবটা কি এরকম ছিল যে বিএনপিকে মাইনাস করা হোক? মানে আমরা তো পরিষ্কার না বিষয়টা, যেহেতু বলা তো জানা দিনি, যতটুকু জানা গেছে হ্যাঁ বিএনপির মামলা ছিল, সেই মামলাগুলোর যাতে রায় হয়ে যায়, রায় হয়ে গেলে তো আপনি দণ্ডপ্রাপ্ত হবেন, এবং 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হইলে তো সেই লোকটা নির্বাচনে কন্টেস্ট করতে পারে না। তাহলে ডিপ স্টেটের রোলটা কি ছিল? ডিপ স্টেট কি এইটাই চাইছিল? তাহলে তারা ব্যর্থ হয়েছে। তা এখন সেইটা তারা এখন নির্বাচনের পরে এখন এই যে কথাটা বলল ডিপ স্টেট, ডিপ স্টেটটা কারা, কি এটা অদৃশ্য একটি বিষয়, সে তো বলে না, কি বলেনি, কিন্তু কেউই বলছে না। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের জন্য, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেটা তুষার ভাই বলেছে, আমি একমত যে অন্তত আসিফ মাহমুদের এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। এবং সরকার যদি সেখানে গুরুত্ব না দেয় তাইলে সেটাও কিন্তু আমরা ভিন্নভাবে ভাববো যে একটা রাষ্ট্রে ডিপ স্টেট কাজ করছে এবং তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে দিয়েছিল, যেখানে বিএনপির বিরুদ্ধে মামলাগুলো কার্যকর করে তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে নির্বাচনের অযোগ্য করার একটা ইনডাইরেক্ট বাতাস সে দিছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর যদি না দেয়, গুরুত্ব যদি না দেন, তাইলে সেটা কেমন হবে, সেটা আর একটা আসপেক্ট আমি ধরবো। কারণ আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতায় আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালাবদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতা আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদের বেলায় থেকে থাকে, আরেকটা সরকারের বেলায় যে থাকবে না, তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল,
এখন সেটা যদি সরকার করতে না পারে তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন, আমরা নির্বাচনে কি শুনছি, যে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনূস সাহেবকে, এবং নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন এরকম কথা ছিল। কিন্তু আমি যদি এইটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করতো ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম? ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটা যদি আসি, আপনি খলিলুর রহমান, যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন, এই প্রশ্ন তো আসবে রে ভাই, আসবে না যে আজকে উনি তো মন্ত্রী। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা গেছেন। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না, ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক নর্মাল করছে, তাই আমি বলবো, কারণ তাকে তো নমিনেশন দিচ্ছেন। তখন কিন্তু এটিএম আজহারুল হক সাহেব খালাস পেয়েছেন। তার খালাস পাওয়া আর দণ্ড হওয়া, এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না, কারণ এটা কোর্টের ভার্ডিক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো নর্মাল করেন সেম ফুটিংয়ের আসামি, কিছু এক্সিকিউট হয়ে গেল আর কিছু হইল না, উনি হইলেন না। এ সময় কিন্তু আজকে যারা সরকার তাদের লোকই ছিল অ্যাটর্নি জেনারেল, বলবেন ওই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের না, যেহেতু উনি পরবর্তীকালে নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন নাকি। সুতরাং আপনি যদি ওইভাবে ডিপ স্টেটের চিন্তা করেন, একটু বড় পরিসরে যদি আমি বলি, আপনি লক্ষ্য করে দেখেন তো, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি হয়েছে না? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। আচ্ছা, তারপরে আর কি মীর কাসেম সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। তারপরে আপনি যদি আসেন হাম্মাম, মানে সালাউদ্দিন কাদের এমপি। আচ্ছা, সে বিএনপি ঘরানার বুঝলাম, কিন্তু বাকি যারা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের পিতা মৃত্যুদণ্ড প্রাপ্ত, এবং যে মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। তো তারা কি এত পপুলার যে পাশ করে আসলো? তাহলে ওই যে রেজওয়ানা বলছিল যে মেইন স্ট্রিমে আমরা উগ্রবাদীদেরকে আসতে দেইনি, তাহলে এই যে যারা আসছে এত পপুলার, এত ভোট পাইছে, নাকি তাদেরকে আনা হয়েছে? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদেরকে আনার মানে কি? তাদেরকে আনার মানে কি পেইন লাঘব করা? অর্থাৎ এদের পিতাদেরকে হারানোর পর এটাকে কি আমরা করছি, ব্যালেন্স করছি যে ভুলে যাও অতীত, কষ্ট ভুলে যাও। কারা করছে এগুলো আপনার? সেটা তো সেকেন্ডারি। আপনি যদি এখন রেজওয়ান আপনি বলছে যে উগ্রবাদী যাতে আসতে না পারে, আর উগ্রবাদী যদি আসতে না পারে বলতেছে, আবার মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করে আসলো, দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করে আসলো, যাদের কথা বললাম যে পাশ করে আসলো, এরা কি সত্যি পপুলার জনগণ ভোট দিছে? যেহেতু ওই শব্দটা আসছে। পাশাপাশি গণভোটের নিয়ে আপনাকে 2টা গেজেট হয়েছে, আপনি জানেন। প্রথম গেজেট হলো 13 তারিখ। এটা কি নির্বাচনটা কি ইঞ্জিনিয়ারিং? এই যে ডিপ স্টেট যেটা আসিফ মাহমুদ বলল, আজকে যে কোনোভাবেই হোক এটাকে ব্যালেন্স করা একটা নির্বাচন কিনা। আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে। আমরা চাই না সাইলেন্ট হলে ভালো, পার্লামেন্টে লড়াই করলে ভালো, কিন্তু আলটিমেটলি বিষয়টা দাঁড়াইলো কি? এদিকে আবার বলা হচ্ছে যে শফিকুর রহমান সাহেবকে পাশ করানো হয়েছে, নাহিদ ইসলামকে পাশ করানো হয়েছে, তার সবাইকে এইটা পাশ করানো হলো। গণভোটে বলছে না, ভোট বেশি পড়ছে, হাতে পাশ, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে 2/3 মেজরিটি বিএনপি পাইছে, এইটাই কি শুধু এই অংশটা কি পরিশুদ্ধ? অনেক প্রশ্ন আসে। সুতরাং এই ডিপ স্টেটের যে বিষয়টা, সেই ডিপ স্টেটের বিষয়ে এই রেজওয়ানা সাহেব ইনভলভ ধরতে পারেন, আপনি খলিলুর রহমান সাহেব, আপনি আসিফ মাহমুদ যাদেরকে বলেন, আলটিমেটলি তো তারাই পুরা চাবিকাঠি নাড়াইছে। সুতরাং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অ্যাকশন নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর না। এটা রাষ্ট্রে ভাই,
আমরা কি সবাই ভিকটিম হব? শুধু এরকম এই সব কিছু করে একটা সরকার চলে গেল, আর একটা সরকার বসে গেল, কত ত্রুটি বিচ্যুতি, ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে পারতেন, থাকতে পারলেন না কেন? মানলেন না তাই থাকতে পারলেন না, কি মানলেন না সেটা বলেন না। এগুলো পরিষ্কার করা দরকার। জনগণকে ভাই আর ঠকায়েন না, আমাদের অনুরোধ। রাষ্ট্রকে বলবো, জনগণকে, সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ, আমাদেরকে ঠকায়েন না। জি, বা বিভিন্ন জায়গায় অনেক নাম ধাম আসে, এগুলি কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা জানি না, কিন্তু আসল তথ্য তো আসিফ মাহমুদ জানেন, কারণ তারা তো এটা শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা ডক্টর ইউনূস সহ, তাহলে ওনারা কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? ডক্টর ইউনূসও বলেছেন, ওনাকে তো তাহলে জিজ্ঞেস করা উচিত। রিজওয়ানা হাসানের নাম উনি বললেন, বা ধরেন আসিফ নজরুল ভাই আছেন, তারাও কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? নাকি সরকারের মধ্যেই ডিপ স্টেটের লোক ছিল, তারা আলাদা এরা আলাদা? মানে দেখেন কত ধরনের প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে ডিপ স্টেট নাকি বলেছিল যে বিএনপির অনেকের নামে তো মামলা আছে, তাহলে সেই মামলায় সাজা হয়ে যাবে, হয়ে গেলে তার নির্বাচন করতে পারছে না, তাহলে 2029 পর্যন্ত থাকো। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। সেই বিষয়টি আচ্ছা, আছে। এখন- আর আওয়ামী লীগের এখন বিষয় এখানে দিল, তারপরে বলল ডিপ স্টেটের সাথে তারা কথা বলেছেন, তাহলে তারা ডিপ স্টেটকে চিনেন, তারা কি এখন কথা বলা বন্ধ রেখেছেন? আমাদেরকে কি ওনারা নিশ্চিন্ত করতে পারবেন যে তারা এখনো কথা বলছেন না? আচ্ছা, তারপর একটা প্রশ্ন আছে, ডিপ স্টেট তাদের কথায় রাজি হলো না, তাহলে যারা ক্ষমতা এসেছে তারা রাজি হয়েছে? উনি কি সেটাই বলতে চাচ্ছেন? তো তাদেরকে তো ডিপ স্টেট আসতে দিতে চায় নাই, তো যাদেরকে আসতে দিতে চাইলো না এরা রাজি হলো না বলেই ওরা চলে আসলেন। হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? হলো না বলে তাদেরকে জনগণ তো ডিপ স্টেটের কথা জানতো না, তাহলে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, ভোটেই সরকার এসেছে। দেখেন এই কথাটার মধ্যে দিয়ে কতগুলি জায়গা ছোট হয়েছে, আদালত ছোট হয়েছে, সংবিধান ছোট হয়েছে, রাষ্ট্র ছোট হয়েছে। গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন, এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে। এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না, এত দেশপ্রেমিক আপনারা, আপনারা মানেন নাই, আপনারা শোনেন নাই তাদের, সেটা বলেন। বলে না। আবার হত্যার বিচারও চায়, কিন্তু তাদের নাম বলে না, কিন্তু আবার তারা দেখেন অভিযুক্ত করেছে ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আপনি যদি একজন সাধারণ ছাত্র হতেন আর আপনাকে খালি প্রশ্ন করতাম যে এই কথার অর্থটা শুধু বলেন, আপনি পারতেন? উনি পারতেন না, আমিও পারতাম না, রাজ্জাক এভাবে পারতো না। এটা ওনারাই শুধু পারবেন, কারণ ওনারা তো অটো পাস, ওনারা অটো পাস অ্যালাউ করেছেন এই দেশে, পরীক্ষা ছাড়া পাস করে যায়। তো যারা পরীক্ষা ছাড়া পাস করতে দেয় তারা আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে দেয় না। আর তাদের সমস্ত কাজের মধ্যে স্ববিরোধিতা। তারা কি করেছিলেন? সমস্ত আন্দোলনকারী দলগুলিকে বলছিলেন যে এটা লীগ, রিকশা লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, এই লীগ, যখন আন্দোলন হলেই বলে। তারপরে এক পর্যায়ে তাদের প্রেস সচিব বলতে শুরু করলেন, জানেন কতগুলি ব্লকেড হয়েছে, কতগুলি আন্দোলন হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মানে হাজারের উপরে তারা বলেছিলেন সংখ্যাটা, যে এতগুলি নাকি আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই 1100 লীগ, 1000 লীগ, 1000 পার্টি, আলাদা আলাদা দলবল, তারা প্রতিবাদ করেছিল। তো এদের না কোনো সমর্থন নাই? যাদের সমর্থন নাই তারা 1000 বার এসে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। তাদের কথাবার্তার না কোনো আগামাথা নাই। এই গাছের শিকড় কোন দিকে আর এই গাছের মাথা কোন দিকে এটা বোঝা খুবই কঠিন। এরা এক লতা, এরা যে বৃক্ষে স্বার্থ সেই বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে। এই জন্য এরা বিএনপির কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নেয়নি। এরপর তারা জামাতের কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নিয়েছে। এই জন্য বিএনপি এখন ভালো না, জামাত এখন ভালো। জামাত ধরেন যদি ক্ষমতা চলে যাইতো, তখন তারা ডিপ স্টেটের নাম বলতেন, বলতেন আমাদেরকে ডিপ স্টেট এটা এটা বলেছিল। এখনো বলে না, তখনও বলতো না, তখন আরো চুপ করে থাকতো। কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় তারা উপদেষ্টা ছিলেন না, তখন তারা চুপ করেছিলেন কেন? তখন ডিপ স্টেটের নাম ফাঁস করেন নাই কেন? কেন বলেন নাই? ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না। ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সব কিছুর থেকে দায়মুক্ত। ওনারা মনের যা ইচ্ছা তাই করেছেন, তাই করবেন, ভবিষ্যতেও তাই করবেন। ওনারা নতুন দিন এনেছেন, নতুন বন্দোবস্ত এনেছেন, কিন্তু নতুন বন্দোবস্তের প্যাকেট খুললে দেখি ভিতর থেকে ওই একই পচা মাছ বেরিয়ে আসে। তাহলে আর লাভ কি? তাহলে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কি লাভ হলো? একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই প্রশ্ন দাঁড়িয়ে যায় না, এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ভবিষ্যতের সকল প্রতিবাদকে, সকল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ কেন ন্যায়ের পক্ষে দাঁড়াবে যদি এটাই হয় অবস্থা? ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি দেখে যে সেই আন্দোলনের ফলাফল কিছু মানুষ নিচ্ছেন,
কিছু মানুষ এমপি হয়েছেন, কিছু মানুষ মন্ত্রী হবেন, কিছু মানুষ বিরোধী দলের নেতা হবেন, কেউ বলবে আমরা পক্ষে, কেউ বলবে আমরা বিপক্ষে, আর দূরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে ডিপ স্টেট গোফ আছে কিনা জানি না, গোফ থাকলে তা দেয়, কিংবা ধরেন টাক আছে কিনা জানি না, তাহলে হয়তো টাকে হাত বুলায়, কিংবা ধরেন দাড়ি আছে কিনা জানি না, তাহলে হয়তো দাড়ি ওই যে মুচড়ায়, কিংবা ধরেন ক্লিন শেভ কিনা জানি না, ডাবল আফটার শেভ লাগিয়ে ঘুরে। উই ডোন্ট নো দেয়ার ফেসেস অ্যান্ড দে আর স্টিল হাইডিং দ্য ট্রুথ অ্যান্ড হাইডিং দ্য ট্রুথ। সত্যকে গোপন করে তারা কি বলে? সত্যকে গোপন করে তারা বলে যে আমরা এইখানে সত্যের পক্ষে এসে দাঁড়িয়েছি, ন্যায়ের পক্ষে এসে দাঁড়িয়েছি। এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা আমাদের ভবিষ্যতের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। আমার আর রাজ্জাকি ভাইয়ের কত? আপনার ৭৯ না, আমার কত? তবে আমি একটা আমার মনে করেন ৭৮। এখন আমরা ৭৯-৭৮ বছর বয়সী, ধর আমাদের জীবনে কয়দিন আছে, কিন্তু তাদের জীবনে আমি একজনকে জিজ্ঞেস করছি, রাজ্জাকির ভাইয়ের বয়স এত হয়নি, ৭৯ হয়নি। হ্যাঁ না, আমরা এটা Young, এখনো আমরা young এটা আছে। ঠাট্টা করি একজনের সাথে। তবে একটা কথা আমি বলি, এটা এখানে লেখা আছে, এই যে সংবিধান, চিফ হুইপ, এটা কোন কোথায় লেখা আছে? চিফ হুইপ জিনিসটা কি? আমি তো হুইপ বলতে বুঝি চাবুক, কিন্তু চিফ হুইপ হচ্ছে সংসদের একটা পদ। সংসদ কোথা থেকে এলো? তো এই সংবিধান থেকে এলো, সেখানে চিফ হুইপ এলো, সেখানে বিরোধী দলের একটা চিফ হুইপ এসেছে, এবং হুইপ সাহেব এখন বলছে যে না না, সংবিধানের দোহাই দেওয়া ঠিক হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না, বা সংবিধান মানলেই অসুবিধা। আবার এর মধ্যে এসে যুক্ত হয়েছেন আমাদের আলেম সমাজ, ভালো, ওনারা অনেক কিছু বোঝেন সংবিধান, কিন্তু ওনাদের তো সংবিধান নিয়ে মাথা ঘামানোরই কথা না। কারণ ওনারা কি বলেছিলেন নির্বাচনের আগে? বলেছিলেন ওনারা সম্পূর্ণভাবে ইসলামী শরিয়া কায়েম করবেন, এবং শরিয়া কায়েম করবে না, এই জন্য তারা জামাতকেও সমালোচনা করেছেন। শরিয়া কায়েম করলে ওনাদের সংবিধানের দোহাই এটা সেটা নানান কিছু বলার কি আছে? ওনারা এমনিও সংবিধান নাই, ওনাদের কাছে অমনি তো সংবিধান নাই, কিন্তু ওনারা আবার সংবিধান মেনে নির্বাচনে যায়, আবার নির্বাচন করে আবার সংসদ সদস্য হতে চায়, আবার সংসদ সদস্য হয়ে আবার ওই সংবিধানের নিয়ম অনুযায়ী শপথ টপথ নিতে চায়, না হলে নির্বাচন করলো কেন? আমার পরিষ্কার কথা, সংবিধানের দোহাই বলে কিছু নাই, সংসদ আছে, সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে সংসদ আনবে, সংবিধান নিয়ে কথা বলতে গেলে সংসদ বলবে, এবং সংবিধান নিয়ে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটার জন্য কোর্ট আছে, কোর্ট সেটাকে প্রোটেক্ট করবে, রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি সেটাকে প্রোটেক্ট করবেন, এবং এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে সাংবিধানিকভাবে সরকার পরিচালিত হবে। এইখানে কোনোভাবে আমি কোনো অসুবিধা দেখি না যদি জাতীয়তাবাদী দল এই সংবিধান অনুযায়ী, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তাদের এই সরকার এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। পরিচালনাটা সবসময় চেষ্টার, আপনি 100% সাকসেসফুল পৃথিবীতে কিছু নাই, 70, 80, 90% হবে। যেটা হবে না সেটা নিয়ে বিরোধী দল আছে, তারা সমালোচনা করবেন, তারা সেটা ঠিক করতে বলবেন। এখন ওনারা যদি মনে করেন যে না, জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাতে হবে, আই এম সরি টু সে দ্যাট, আই ডোন্ট অ্যাগ্রি। সনদ একটি দায়িত্ববোধ তৈরি করেছে আমাদের মধ্যে। কিসের দায়িত্ববোধ? যে আমাদের কিছু সংস্কার করতে হবে, এবং সেই সংস্কার জনগণের পক্ষে হইতে হবে, কারো ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে না। সেই সংস্কার কারো পক্ষে বিপক্ষে নয়, জনগণের পক্ষে। এবং এই সংস্কারগুলি কোনোভাবেই বেআইনি সংস্কার হতে পারবে না, গায়ের জোরে হতে পারবে না, যেটা তারা সবসময় করে আসছেন। গায়ের জোরে একটা অন্তর্বর্তী সরকার বানিয়েছিলেন, গায়ের জোরে একটা ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন, গায়ের জোরে এখন আবার এগুলো বলে দিচ্ছেন, আবার গায়ের জোরে বলেন না। এই গায়ের জোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সংবিধান। সংবিধানের ভিতরে সেই সংবিধানকে পরিবর্ধন, সংযোজন, পরিমার্জন, আরও কি কি শব্দ আছে আমি জানি না, সব শব্দ এগুলো সব সংসদে বসে করতে হবে এবং সংসদে আলোচনা করতে হবে। আর রাজপথে যান না, কে না করেছে রাজপথে যেতে? কাউকে যাবেন, ডাকবেন, ডাকলে আপনি যাবেন, নাহলে আমি যাবো, নাহলে রাজ্জাকি ভাই যাবে, অথবা আমরা তিনজনই যাবো না, অন্য লোকেরা যাবে, কেউ যাবে কেউ যাবে না। ওনারা ডেকে তো এটা ডাকবেন, এটা আবার হুমকি দেওয়ার কি আছে যে আমরা রাজপথে চলে যাবো আমাদের কথা না শুনলে? এই হুমহাম না করে হয় তারা সংসদে থাকবেন, না হলে তারা রাজপথে গিয়ে শক্তির পরীক্ষা দিবেন। দেন, কেউ তো না করে না, এটা তো গণতান্ত্রিক অধিকার। সংবিধান অনুযায়ী উনি রাজপথে যেতে পারেন, উনি রাজপথে গিয়ে বিভিন্ন বক্তৃতা দিতে পারেন, নানান কথাবার্তা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনারা রাজপথ থেকে আটকে, তবে রাজপথে যদি আইন ভঙ্গকারী কাণ্ড কারখানা করেন তাহলে আমি সরকারকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ওনারা যে রাস্তা বন্ধ করে আমাদের গাড়ি চলাচলের পথ এবং পথ চলাচল বন্ধ করেন, আমরা বলবো সরকারকে ব্যবস্থা নিতে। কারণ আমাদের এখন আর আন্দোলন করার ধৈর্য নাই, আমাদের আন্দোলন করার কোনো ইচ্ছাও নেই, কারণ আমরা তো দেখে ফেলেছি যে ওনারা ডিপ স্টেটের সাথে গল্প করে। আমরা কি করে বুঝবো যে ওনারা আন্দোলন ডিপ স্টেটের কথা অনুযায়ী করছেন না? আমরা কি করে বুঝবো ওনারা ওদের পরামর্শ শুনছেন না? এই আন্দোলন তাদের পরামর্শ হচ্ছে না, এই আন্দোলনের নতুন কোনো ওনারা হয়তো বলবেন যে এটার সঙ্গে ডিপ স্টেট নেই। ওনারা বললে আমরা কি করে বিশ্বাস করবো? ওনারা তো বলেন নাই কে ডিপ স্টেট, আমরা তো চিনি না। তো এই পার্টিকুলার ডিজাইনের আন্দোলন তো আমরা পছন্দ করি না। এর চেয়ে বাটি নিয়ে রাস্তায় বসে থাকলে ভালো, দু একটা টাকা উঠবে, টাকা উঠলে সাধারণ মানুষকে ওনারা সাহায্য করবেন, মানুষ ত্রাণ পাবে, মানুষ ভালো কিছু পাবে, অথবা খেজুর বিতরণ করবে। তুষার ভাইয়ের কাছে আমি আবার রাজ্জাকি ভাইয়ের কাছে। না,
তুষারের সাথে এই জন্য আমি বসতে চাই না রে ভাই। কেন আপনার হাসি আসছে? না না আসলে বলেন এই রাজপথে যাবো। আচ্ছা, রাজা কি সংবিধান নিয়ে সারা জীবন আসলে আমরা কি রাজপথে সমস্যাটা কি? শুনেন, আমি একটা কথা বলি। সংবিধান নিয়ে কথা বললে বিষয় কি জানেন, এগুলো নিয়ে সিরিয়াস হইতে হয়। আসলে এটা তো হ্যাঁ, এটা serious, এটা মস্করা না। মস্করার জিনিস না। আপনি ধরেন আমরা একটা কথা বলি যে 72 সালের সংবিধান, বারবার বলতেছি। দেখেন এই সংবিধান লেখা আছে কি জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। এখানে লেখা নাই যে সংবিধান 1972। এটা 72 সালে ফরমেশন হয়েছে ফর এক্সাম্পল। কিন্তু এর উপরে যখন লেখা থাকবে যে 1972, তাইলে এটা পার্টিকুলার। যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন আইন 2003 লেখা আছে, এটা তো জানো তুষার ভাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নারী ও শিশু নির্যাতন আইন 2003। এরপর যখন এটা 2007-এ অ্যামেন্ডমেন্ট হয়, 2011-তে অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হইতে পারে, কিন্তু নাম থাকে নারী ও শিশু 2003, সংশোধিত 2016। যেমন এটাতে লেখা আছে এইভাবে লেখে সর্বশেষ সংশোধনী এটা অনুমোদিত লেখা আছে এপ্রিল সর্ব- 2016। কিন্তু এটা 72 সংবিধান হিসেবে লেখা নাই যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এটা। এখন এই 16 সালে যে সংশোধন হয়েছে, 72 লেখা থাকলে লিখতো বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ সংবিধান 1972 সংশোধিত 2016। এটা 72 লেখা নাই। অর্থাৎ সংবিধান পরিবর্তনশীল হইতে পারে। পরিবর্তন মানে কোনটা? সংস্কার, সংযোজন, বিয়োজন। আবার এই সংবিধান এমনভাবে লেখা উচিত না যে তার সাকসেসর যারা পরবর্তীকালে আসবে, আজকে যেমন বিএনপি ক্ষমতা, তার সাকসেসর, কালকে যদি তুষার প্রধানমন্ত্রী হয় সে সাকসেসর। এই বদ্ধ না বলতেছি- করেন না। না তখন কি হবে, সাকসেসররা যাতে এটাকে সময় উপযোগী করে সংশোধন করতে পারে, সেই দরজাটা বন্ধ না করাটা হইল সংবিধানের কাজ। কিন্তু বিগত সরকার এই সংবিধানটাকে এমনভাবে রেখে গেছে যে তার সাকসেসররা এসে সংশোধন করতে পারবে না। যদি বলেন কিভাবে, আমি দেখাচ্ছি। এই সংবিধানের 142 অনুচ্ছেদ, দেখানো লাগবে না, এই বইটা নিয়ে আসছি আমি। যেটা আমরা প্রায় মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, এই 142-এ আছে কি যে এই সংবিধান পরিবর্তন, সংশোধন, বিয়োজন, সংস্কার সব করতে পারবে 2/3 মেজরিটি সংসদের মতামতের ভিত্তিতে। সেই 2/3 মেজরিটি কিন্তু আজকের বিএনপি সরকারের আছে। সুতরাং তারা এইটা তাদের যেমন খুশি তেমন সংশোধন করে নিতে পারে 142 মোতাবেক। কিন্তু সংবিধানের 7-এর খতে বলা আছে, এই সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে বলা আছে 142 অনুচ্ছেদে যাহা কিছু বলা থাকুক না কেন